জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের ৩ জেলায় ভ্রমণে পর্যটকদের বিরত থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন। রোববার বিকেলে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটি ও খাগড়াছড়ি একই সময় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি সংগঠিত সহিংসতার ঘটনায় পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় পার্বত্য অঞ্চলে বেড়াতে যাওয়া পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে বান্দরবনে হোটেল মোটেলগুলোতে অনেক বুকিং পেয়েছিল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়ছে এসব অঞ্চলের পর্যটন খাত। উজানে ঢলের সাথে ভারী বর্ষণে ভয়াবহ বন্যার কবলে ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা জেলার বিস্তীর্ণ এলাকা। বন্যা পরিস্থিতির অবনতি হয় প্লাবিত নতুন নতুন এলাকা। এ অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২ লাখ মানুষ। এদিকে নেত্রকোনায় ১৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুদিন ধরে ঢলের জলে ভাসছে ময়মনসিংহ অঞ্চল। রাতভর ভারী বর্ষণে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়া অব্যাহত থাকায় অনেকেই এরই মধ্যে গবাদি পশুসহ ঠাঁই নিয়েছে আশ্রয়কেন্দ্রে। ২ উপজেলা মিলিয়ে পানিবন্দী অবস্থায় দিন পার করছেন লক্ষাধিক মানুষ। ভারত থেকে নেমে আসা ঢলের সাথে রাতের ভারী বৃষ্টিতে শেরপুরের নলিতাবাড়ি ও নকলা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে কিছুটা উন্নতি হয়েছে ঝিনাইগাতী উপজেলার বন্যা পরিস্থিতির। ৩ উপজেলা মিলিয়ে পানিবন্দী ২০,০০০-এর বেশি মানুষ। পানিতে তলিয়েছে অন্তত ৩৭,০০০ হেক্টর জমির বিভিন্ন ফসল ও সবজির ক্ষেত। এছাড়া বেড়েছে নেত্রকোনার কংস ও সোমেশ্বরী নদীর পানি। জেলার ৩ উপজেলার প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী। বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি শঙ্কা স্থানীয়দের। বন্যার পানিতে নলকূপ ডুবে যাওয়ায় বন্যা দুর্গত অনেক স্থানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমরাও অবস্থা ভালো না, বাইরে ঘরে পানি গড়দলি থাকা জীবিত রান্না বান্না নাই, খাওয়া দাওয়া নাই। আর আমরা নৌকা লাগে আসতে পারতাছি না, খুব কষ্টের মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই, পানি কাঞ্জি নাই, কারেন্ট নাই, কিছুই নাই। আমরা মানুষ কি কষ্টের মধ্যে আছে, স্কুল করা একটা শুরু, এটার মধ্যে তো জায়গা হইতেছে না। 3 দিন ধরে না খাওয়া অবস্থায় আছি আর কি। গ্যাস গোস নাই ঠিক মতনে, বাইরে ঘরে পানি অনেক আজকে সামান্য প্রাণ নিয়ে আসে। এদিকে সাম্প্রতিক পূর্বাঞ্চলের বন্যায় প্রায় ১৪,৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। তাদের গবেষণা বলছে সবচেয়ে বেশি নোয়াখালীতে ক্ষতি হয়েছে ৪,১৯১ কোটি টাকা, আর খাতোয়ারি বেশি ক্ষতি হয়েছে মৎস্য কৃষিতে। ১৪,০০০ কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে আমাদের, সেটাই কিন্তু। এবং এই ১৪,০০০ কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের ২০২৫ অর্থ বছরের ০.29% মতো। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ১০৫ জন শিশু নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়। দুপুরে সচিবালয়ে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২য় মাসের গৃহীত কার্যক্রমের উপর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী জনতাকে মোট ৮২,৭৪,৭৯৮ টাকার সেবা প্রদান করা হয়েছে আমাদের তরফ থেকে। শিশু যারা শহীদ হয়েছে আর শিশু পরিবারগুলো যারা খুব আক্রান্ত হয়েছে, তাদের ১০৫ জনকে আমরা কালকে ৫০,০০০ করে টাকা দেব। ইউনিসেফ আমাদেরকে স্টাডি পাঠিয়েছে। হ্যাঁ, 41% কি বলে টার্গেট, মানে ইনক্লুশন ত্রুটিপূর্ণ। এটা তো বিশাল। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি। ১৫০ বছরের পুরনো পুলিশ আইনের কিছু ধারা সংস্কারের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। সময় পেলে পুলিশ বিভাগের সংস্কারে ওয়েবসাইট তৈরি করে জনসাধারণের মতামত নেওয়া হবে বলে জানান তিনি। এই সময় পুলিশ সংস্কার কমিশনকে যাবতীয় সহযোগিতা করার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন মানে ১৫০ বছর হয়ে গেছে, সেখানে এটা আধুনিকরণ করা উচিত। সোসাইটি হলো আমাদের ১ নম্বর। তারপর হলো মিডিয়া, বোথ প্রিন্ট মিডিয়া এবং
আপনার ইলেকট্রনিক মিডিয়া, তারপরে হলো জনসাধারণ, তারপরে এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। শিক্ষিত লোক যেখানে আছে, দেখলাম ইন্টেলিজেন্স নিয়ে যেখানে আছে, আমরা মোটামুটি বিভিন্ন গ্রুপের সঙ্গে আমরা করবো। আর ফাইনালি হয়তো চেষ্টা করব, আমরা চিন্তা করছি সময় পারমিট করলে আমরা একটা ওয়েবসাইটও দিব, যে যাতে জনসাধারণ তাদের মতামত দিতে পারে, আমাদেরকে এমনি ইন্টারনেটও পাঠাতে পারে, আমাদেরকে লিখিতভাবে জানাতে পারে। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। হ্যাঁ, সব কিছু দিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলা সাবেক এই আমলাকে রিমান্ড দেন বিচারক। গত বছরের 28 অক্টোবর পল্টনে বিএনপি সমাবেশে নিহত হন যুবদল নেতা শামীম। বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকেও 7 দিনের রিমান্ড দেন বিচারক। রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর দমন পীড়ন চালিয়েছেন আসামিরা। 10 দিনের রিমান্ড প্রার্থনা করে তদন্তকারী কর্মকর্তা বলেন যে প্রাথমিক তদন্তে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা। এখন এই হত্যার সঙ্গে আর কারা জড়িত আছে এবং কিভাবে এই শামীমকে হত্যা করা হলো এবং এই হত্যার পিছনে কাদের ইন্ধন আছে এবং কাদের সহযোগিতা আছে, এই বিষয়গুলিকে আরও অধিকতর তদন্ত করা প্রয়োজন। 10 দিন তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয়। পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর, উভয় পক্ষে শুনানি পর তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এজাহারভুক্ত আসামি মোহাম্মদ শাকিল হোসেনকে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। রোববার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামির বাসায় অভিযানে একটি রিভলভার, পিস্তল, 1 রাউন্ড রিভলভারের গুলি ও গুলির খোসা, চাপাতি, বড় ছোরা ও রামদা উদ্ধার করা হয়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামি মোহাম্মদ শাকিল হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিলের ওপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি করে। আসামির বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার শাকিলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন সহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের যুবলীগের সহসভাপতি মোহাম্মদ শাকিল হোসেন, তাকে গত রাত্রে আমরা আনুমানিক 9:30টার সময় ধানমন্ডি থানা পুলিশ তাকে হাজারীবাগ মুক্তার হোসেন রোডের মধুবাজার এলাকার মুক্তার হোসেন রোডের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে আমরা সংবাদ পাই তার কাছে তার বাসায় অবৈধ অস্ত্র মজুদ রয়েছে। সেই সংবাদ পেয়ে আমাদের হাজারীবাগ থানা পুলিশ রাত অনুমান 10টার সময় তার বাসায় অভিযান পরিচালনা করে এবং তার বাসার 3য় তলায় ওখানে আপনার কবুতরের খাঁচার নিচে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় একটি রিভলভার, একটি পিস্তল এবং 2টি গুলির খোসা উদ্ধার করা হয়। রাজধানীর সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লিডার্স ক্লাব অ্যাওয়ার্ড প্রোগ্রাম 2024 অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শরিয়া ভিত্তিক এই কোম্পানির 1500 কর্মকর্তা, নানা জেলা থেকে আগত এজেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার উপস্থিত ছিলেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবন বীমা জীবনের জন্য প্রয়োজন, বীমা পলিসি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বক্তারা বলেন, একটা সময় আসবে যখন দেশের প্রতিটি নাগরিকের জীবন বীমা বাধ্যতামূলক করা হবে। তারা বলেন, সুদিনের সঞ্চয় দুর্দিনে পাবে, সোনালী লাইফ এই সুযোগ দেবে। লেবাননেও 6 দিনের স্থল অভিযানে 440 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এমনকি হিজবুল্লাহর তৈরি 250 মিটারের একটি গোপন টানেল ধ্বংসেরও দাবি করেছে আইডিএফ। একই সঙ্গে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার কঠোর জবাব দিতে প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে দেশটি। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ উত্তেজনা কমাতে গাজায় ব্যবহৃত অস্ত্র ইসরায়েলের কাছে আর বিক্রি না করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তবে মিত্রপক্ষের কারো সমর্থন না পেলেও লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, 7 দিক থেকে শত্রুপক্ষের হামলার শিকার হচ্ছে ইসরায়েল, যা সামাল দিতে হচ্ছে আইডিএফকে।
এদিকে 24 ঘন্টায় ইসরায়েলের সেনা অভিযানে লেবাননে 23 জন নিহত হয়েছেন। রাত পোহালে 1 বছর পূর্ণ হবে হামাস ইসরায়েল যুদ্ধের। মধ্যপ্রাচ্যে বছরব্যাপী চলা যুদ্ধে বন্ধে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তাই যুদ্ধের বর্ষপূর্তির প্রাক্কালে শনিবার বিশ্বের বিভিন্ন দেশের প্রধান শহর দখলে নেন বিক্ষোভকারীরা। সবার কণ্ঠে ছিল গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান। লন্ডনে বিক্ষোভে অংশ নেন প্রায় 40,000 মানুষ। এছাড়াও কয়েক হাজার যুদ্ধবিরোধী মানুষের স্লোগানে মুখর ছিল প্যারিস, রোম, ম্যানিলা, ক্যাপটাউন, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসি। এদিকে মিছিলের নিষেধাজ্ঞা অমান্য করায় রোমে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। এই সময় ব্যবহার করা হয় জলকামান, নিক্ষেপ করা হয় টিয়ার শেল। এছাড়াও লন্ডন, বার্লিন ও ম্যানিলায় মুখোমুখি অবস্থানে ছিল ফিলিস্তিন ও ইসরায়েলপন্থীরা। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে 80 পুলিশ সদস্য আহত হয়েছেন। ইসলামাবাদের কাছে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন ইমরান খানের দল ক্ষমতায় থাকা উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী। র্যালি নিয়ে রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে চাইলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা আবারও কারাবন্দী ইমরান খানের মুক্তি দাবি করেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন মাকভি জানান, সরকার বিরোধী এই বিক্ষোভে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। ইসলামাবাদের নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। যদিও পাকিস্তানের তেহরিক ই ইনসাফ পিটিআইয়ের দাবি, শান্তিপূর্ণ র্যালি করতে চেয়েছিলেন তারা। ভারতের মুম্বাইয়ের শর্ট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের 2 শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে। চেম্বুর এলাকার সিদ্ধার্থ কলোনির একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। স্থানীয় সময় রোববার ভোর 5টার দিকে বাড়িটির নিচতলায় থাকা একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় পরিবারটির সবাই দোতলায় ঘুমিয়েছিলেন। নিহতদের মধ্যে 7 ও 10 বছর বয়সী 2টি শিশু আছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অর্থনৈতিক সংকট সমাধানে ভারতের কাছে আর্থিক সহযোগিতা চাইবেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। অর্থের অঙ্কে সহযোগিতার পরিমাণ কত তা জানানো না হলেও কয়েকশো ডলারের ঋণের বোঝা রয়েছে মালদ্বীপের কাঁধে। রোববার ভারতে 5 দিনের সফরের শুরুর আগে বিবিসিকে মুইজু বলেন, মালদ্বীপের উন্নয়নে অন্যতম অংশীদার ভারত। মালদ্বীপের আর্থিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল ভারত সরকার প্রতিবেশীর বোঝা কমাতে, সংকট সমাধানের পথ খুঁজতে মালের পাশে থাকবেন বলে প্রত্যাশাও জানান মুইজু। বৈদেশিক রিজার্ভ 44 কোটি ডলারে নেমে আসে বিপাকে আছে দক্ষিণ এশিয়ার দ্বীপদেশটি। সংকট নিরসনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সাহায্য নিতে নারাজ মালদ্বীপের প্রেসিডেন্ট। এই অবস্থায় ভারতের কাছ থেকে তহবিল পেলে বাড়বে রিজার্ভ। 1 বছর আগে নির্বাচনকে সামনে রেখে করা ভারত বিরোধী মন্তব্য করা মুইজুর কণ্ঠ এখন দিল্লির প্রতি অনেকটাই নরম। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা হাঁটানো ছিল তার নির্বাচনী প্রচারণার কেন্দ্রে। নির্বাচনে জিতলেও পরবর্তী পরিস্থিতির আলোচনার মাধ্যমে ভারতের সাথে পারস্পরিক সমঝোতা ও বিভেদের আভাস চান মুইজু। শেষ করছি এখন চারদিক। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।